ওকে, আমরা আমাদের ক্লাসের যে আলোচনাটা সেটা স্টার্ট করছি। যদিও আজকে আমাদের কাউন্ট নাম্বার ক্লাস কত 3, আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছি প্রথম দুদিন। আজকে বেসিক্যালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের দিকে একটু মুভ করার চেষ্টা করব। অবজেক্ট ক্লাস আপনাদের বেসিক্যালি জানা থাকার কথা দুইজনের। হ্যাঁ, এটা আপনাদের কাছ থেকে আগে আমি শোনার চেষ্টা করব যে অবজেক্ট কি, ক্লাস কি, বা আমি শুরুতে জানার চেষ্টা করব অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই বিষয়টা কি একটু বল। আপনি অবজেক্ট ওরিয়েন্টেড মূলত যেখানে আমি ক্লাস ইউজ করে আমার ডাটাগুলোকে অনেকটা স্ট্রাকচারড ওয়েতে আমি ইউজ করতে পারবো। ওখানে আমি ওটার থেকে আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, আমি ক্লাসটাকে ইনহেরিট করতে পারবো। কিছু মানে ফিচার্সের কারণে যেটা আচ্ছা, অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম এরকম কথা কিন্তু সেখানে লেখা নেই। এখানে তো দেখি যে হোয়াট ইজ ওপি আর ইম্পর্টেন্ট টার্মসগুলো কি কি আসলে ওপি। তো এখন আপনি একটু বলেন, আপনি সামনে বলেন। এটা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড মূলত একটা কম্পিউটার প্রোগ্রামিং, যেটাতে হচ্ছে শুধুমাত্র আমার ডেটা টাইপ এবং স্ট্রাকচারটাই সেখানে উল্লেখ করা থাকে না, সেটা হচ্ছে এখানে যে অপারেশনগুলো হবে সেগুলোর টাইপটাও হচ্ছে ডিমান্ড করা থাকে। আর এটা হচ্ছে একটা স্ট্রাকচারড ওয়েতে আমরা যাই, যেমন একটা ক্লাসের আন্ডারে যখন অবজেক্টগুলো থাকবে তখন ওই ক্লাসের যতগুলো ফিচার্স আছে সবগুলো হচ্ছে ওই অবজেক্টটা পাচ্ছে, এবং অনুযায়ী এটা স্ট্রাকচারড ওয়েতে হচ্ছে আমরা একটা ফাংশন বা মানে একটা কোডকে আমরা অর্গানাইজ করতে পারতেছি। বিভিন্ন পারপাসে ক্লাসের আমরা থেকে করে একই লাগে আমরা থেকে কিন্তু আবার কোনো ইউজ করতে পারি যখন দেখতে চাইছি আমাদের তো এটাকে যেগুলো মানে অন্যান্য যেগুলো ল্যাঙ্গুয়েজে ইউজ করা যায়। আরেকটা আমি আর কি আপনার সার্চ করে পাইছি অবজেক্ট ওরিয়েন্টেড আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। Okay. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওপি আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা মূলত স্ট্রাকচার্ড প্রসেস অনুযায়ী যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য নির্দিষ্ট একটা মডেলের নাম বলতে পারেন। অবজেক্ট ওরিয়েন্টেড যে শুধু পিএইচপি তে ইউজ হয় সেটা কিন্তু বলছি না। এটা একটা মডেল যা ফলো করে অলমোস্ট অল সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এমন মডেল না যে কেউ ইউজ করলো কেউ ইউজ করলো না, বলা হয় প্রোগ্রামিং এর বেস্ট মডেল, রাইট? এজন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যখন ক্রাইটেরিয়াতে ভাগ করা হয় যে ভালো, মাঝারি, খারাপ, সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে কে?
এই অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। এটা একটা বলতে পারেন যে প্রোগ্রামিং প্রসিডিউর একটা, যা সবকিছুকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসবে। আর যখন এটা কাঠামোর মধ্যে থাকবে তখন যে কোনো কিছুই করা সম্ভব, ছোট থেকে বড়। যদি কাঠামোতে থাকে সেই ক্ষেত্রে সেটা ম্যানেজ মেইনটেইন করাটাও ইজি, রাইট, এবং ফাস্টার, সাথে সাথে সিকিউর, যদি একটা প্রপার স্ট্রাকচারের মধ্যে সেটা থাকে। মনে করেন যে আপনাকে কিছু মানুষ, কিছু জায়গা দিয়ে দেওয়া হলো এবং বলা হলো এটা আপনার দেশ, এটা হচ্ছে আপনার মানুষ, আপনি রাষ্ট্র চালান। একজন মানুষের পক্ষে এটা করা কি সম্ভব? যদি একটা রাষ্ট্রীয় কাঠামো না থাকে তখন কি ওই রাষ্ট্র কখনো কোনোভাবে চলতে পারে? একদিনও কিন্তু চলতে পারবে না, ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। যদিও স্ট্রাকচার থাকে, বাট আইন বিরুদ্ধ কোনো কিছু হলেই তখন কিন্তু বিশৃঙ্খলা দেখা যায়। মনে করেন যে আমরা যদি এক্সাম্পল হিসেবেই বলি যে ডেফিনেটলি একটা সরকার যখন ইলেক্টেড হয়, যদিও হিউজ একটা কাঠামো রয়েছে, রাইট, আমাদের যদি সরকারি কর্মকর্তা কর্মচারীর হিসেব বলি আমার জানা নেই, হয়তো কয়েক লক্ষ হবে, রাইট, সরকারি বেতনভুক্ত কর্মচারী যাদেরকে আমরা বলছি, তারাই মূলত আমাদের স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। ওকে, তো আজকে ইউএসএ তে ইলেকশন হয়েছে। মনে করেন আজকে লাস্ট গভর্নমেন্টের শেষ দিন, ইলেকশন হয়েছে, নতুন একটা গভর্নমেন্ট এসেছে, সো নেক্সট ডে থেকে সে তার ক্ষমতা বুঝে নেবে, নর্মাল প্রসেসে আছে। আজকে লাস্ট দিন, ইলেকশনও হয় নাই, নতুন প্রেসিডেন্টও সিলেক্ট হয় নাই। আগামী আজ রাত 12টার পর থেকে কি যে পরিস্থিতি এখন বিরাজ করছে সেটা কি 12টা 1 মিনিটে থাকবে? কারণ ওই দেশে কোনো সরকার নেই, পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হবে। কাঠামো থাকার পরেও যদি গাইডলাইন বা ইনস্ট্রাকশন দেওয়ার মতো লোক না থাকে, আর যেখানে কাঠামোই নেই সেটা ম্যানেজ করা কি সম্ভব? ইম্পসিবল। বড় কিছু চিন্তা করা তো যাবেই না, ছোট কোনো কিছু ম্যানেজ করাটাও কঠিন। একজন মানুষ, আমি বললাম যে একজন মানুষ, আপনাকে ছোট বড় 200 জন লোককে, ছেলে মেয়ে, আমি যদি বলি যে 200 জনের মধ্যে 20 জন বাচ্চা ছেলে যাদের বয়স 5 থেকে 10, 20 জন বাচ্চা মেয়ে যাদের বয়স 5 থেকে 10, রাইট, দেন 50 জন ইয়াং ছেলে বা কিশোর কিশোরীকে যদি আমি বলি যে 50 জন করে আপনাকে দিলাম, রাইট, মিডল এজের 20 দিলাম, রাইট, আরো 20 থাকে, আমি ওল্ড এজের আরো 20 দিলাম। সো মিক্সড আপ কিছু মানুষ আপনার হাতে দিলাম, বললাম যে আপনি এদেরকে নিয়ে নিউ মার্কেট যান, দেন মার্কেটিং করে ফেরত আসেন, আপনাকে দায়িত্ব দেয়া হলো, রাইট। এটা কতটুকু ম্যানেজ করা সম্ভব হবে বা আদৌ ম্যানেজ করা যাবে কিনা? এক একজন এক এক ক্যারেক্টারিস্টিক্স এর, রাইট, এক এক বয়সের, এবং তাকে কন্ট্রোল করার জন্য আছে মাত্র একজন মানুষ। আদৌ 200 জন ফেরত আনা সম্ভব হবে কিনা ইন টাইম, সেটা নিয়ে কিন্তু বড় ডাউট আছে। বিষয়টা বোঝা যাচ্ছে? মানে একজন মানুষ একটা সাইজ ম্যানেজ বা মেইনটেইন করতে পারছে না যেখানে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স
রয়েছে, রাইট? তাই কিনা? ইম্পসিবল কিন্তু আপনাকে যদি পাঠানো হয় যে 2 ঘন্টা পরে আপনারা ফেরত আসবেন এটা সেটা কিনে নিয়ে বা ঘুরিয়ে, আপনি কিন্তু ঠিকঠাক মতো সময় হয়তো পারবেন না। যদি তাদেরকে নিয়ে আসতেও পারেন, হয়তো টাইম মতো আপনি আসতে পারবেন না। আবার আপনি টাইম মতো এসেছেন, কাউকে কাউকে ছেড়ে রেখে এসেছেন, তাহলেও কিন্তু কাজটা সঠিক হবে না, তাই কিনা? হ্যাঁ, বাট এখানে যদি এরকম হতো, বাচ্চারা যেহেতু নিজের দায়িত্ব নিজেরা নিতে পারে না, ওই যে কিছু কিশোর কিশোরী রেখেছিলাম না, অথবা মধ্যবয়সী, 20 জনের মধ্যে থেকে 2 জন ছেলে 2 জন মেয়েকে যদি নেই, যে যারা একজন 10টা বাচ্চা মেয়েকে এবং একজন 10টা ছেলে বাচ্চাকে কন্ট্রোলে যাবে, এবং ওদের মধ্যে থেকেই 2 জন আরো 2টা গ্রুপ করে আরো 20 জনের কন্ট্রোলে যাবে, বয়স্কদের মধ্যে একজন তাদের 10 জনের কন্ট্রোলে থাকবে, বয়স্ক মহিলাদের মধ্যে একজন তাদের কন্ট্রোলে থাকবে, এবং যুবক যুবতী যাদের কথা আমি বলছি সেখান থেকেও একজন প্রতিনিধি তাদের দায়িত্বে থাকবে। যিনি হেড আছেন তার হেডেকটা অনেকটাই কমে যাবে, রাইট? এলোমেলো হয়ে গেলেও কিন্তু তাদেরকে আবার রিগ্রুপ করা সম্ভব হবে, কারণ প্রত্যেকের আন্ডারে 15-20 জনের বেশি নেই। আমি কাজও বেশি করিয়ে নিতে পারবো, দ্যাট মিনস বেশি আমি জায়গা দেখে আসতে পারবো, এবং প্রপার টাইমে আমার ইনস্ট্রাকশন যদি ঠিক থাকে, আমি যদি কন্ট্রোল করি, আমি যদি না ঘুমাই, আমি যদি আমার ওই টিম লিডারদের সাথে কমিউনিকেট করে এগিয়ে যাই, তাহলে কিন্তু খুব প্রসেস অনুযায়ী আমি তাদেরকে তুলে নিয়ে আসতে পারবো, তাই কিনা? বিষয়টা বোঝা যাচ্ছে? সো যেখানে স্ট্রাকচার নেই, যেখানে প্রসেস নেই, সেখানে কিন্তু সবকিছুই ম্যাচ হওয়ার একটা সম্ভাবনা সবসময়ই থাকে। তো স্ট্রাকচার দেবে কে? অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে কি করবে? স্ট্রাকচার দেবে। তো এই জন্য এটাকে বলা হয় স্ট্রাকচারড প্রোগ্রামিং এর একটা মাধ্যম, যার মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় প্রোগ্রামিংকেই প্রপার ওয়েতে স্ট্রাকচার করা সম্ভব। আর যখন এটা স্ট্রাকচারড তখন এটা সিকিউর, যখন এটা স্ট্রাকচারড তখন এটা অনেক দূর পর্যন্ত নেওয়া সম্ভব, রাইট? স্ট্রাকচার আছে বলেই 150 কোটি জনগণের দেশ স্মুথলি চলছে, রাইট? আর স্ট্রাকচার যদি না থাকে তাহলে 150 কোটি কেন, 150 মানুষজন নিয়েই সে বিপদে পড়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন সিকিউরিটি কোন দিক থেকে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমি সিকিউর কিভাবে বলতে পারি? যদি স্ট্রাকচারকে সিকিউর বলি, হয়তো স্ট্রাকচার অনুযায়ী কোনো ডাটাটা এক জায়গা থেকে আরেকটা ডাটা পাঠাতে হয়তো বেশ কিছু সিকিউরিটি চেকিং অথবা প্রসেসের কারণে কিছুটা স্লো হতে পারে, বাট এটা অনেক বেশি সিকিউরও হবে। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে কোনো একটা চিঠি প্রধানমন্ত্রী কোনো একজন গ্রামের বৃদ্ধ মানুষ বা কোনো একজনের কাছে সে পাঠাতে চাচ্ছে, তার ক্ষমতা বলে সরাসরি যদি তার সচিবকে বলে নিয়ে যেয়ে দিয়ে আসতে সে বাধ্য। বাট যদি প্রসেস অনুযায়ী যেতে হয়, প্রাইম মিনিস্টার অফিস থেকে চলে যাবে কোথায়? এলজিইডিতে, এলজিইডি মিনিস্ট্রি, যেটা স্থানীয় সরকারের কাছে, রাইট? স্থানীয় সরকারের মন্ত্রী যিনি, উনি পাঠাবেন তার সচিবের কাছে, বা তার একান্ত সচিব যিনি, তার কাছ থেকে ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের কাছে যাবে, রাইট? চিঠিটা সচিব থেকে চলে আসবে ডিভিশনাল হেডকোয়ার্টারে, ডিভিশন থেকে যাবে কোথায়? ডিভিশন থেকে আসবে কোথায়? ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, ডিস্ট্রিক্ট চলে যাবে কোথায়? উপজেলা, উপজেলা দেখবে যে এই চিঠিটা কোনো শহরের না কোনো গ্রামের। শহর হলে পৌরসভাতে পাঠাবে, আর গ্রাম হলে ইউনিয়নে পাঠাবে। ইউনিয়নে যদি পৌঁছায়, ইউনিয়নের চেয়ারম্যান সে দেখবে যে এটা কোন গ্রামের কোন মেম্বারের আন্ডারে পড়েছে, সে ওটা পৌঁছে দেবে ওই মেম্বারের কাছে, আর মেম্বার চিঠিটা পৌঁছে দেবে ওই লোকটার কাছে। প্রসেসটা লেন্দি বাট
সিকিউর সবাই প্রতিনিধি, সরকারের জনগণের প্রতিনিধি, সবাই কিন্তু ইলেক্টেড, এবং কি সিকিউর হ্যান্ডস বলতে পারেন, তাই কিনা? এখন কথা হচ্ছে, আমি যদি কোনো চিঠি আমার গ্রামের কোনো মানুষের কাছে পৌঁছতে চাই, আমি যখন ছাড়বো তখন থেকে ইনসিকিউর। এটা হারিয়ে গেলে এটা পাওয়ার সম্ভাবনা নেই, আর ওইটা হারিয়ে গেলে ডেফিনেটলি ট্র্যাক করার খুব ভালোই সুযোগ আছে। এটা বোঝা যাচ্ছে? হয়তো কিছুটা দ্রুত সময়ে পৌঁছবে, ওই চিঠিটা যেতে 7 দিন লাগবে, আর আমি কুরিয়ারে দিলে 2 দিনেই পাবে। আদৌ চিঠিটা যাবে কিনা, চিঠির ইনফরমেশন লিক হবে কিনা, রাইট, সেটা নিয়েও কিন্তু কনসার্ন রয়েছে। তো সিকিউরিটি ফার্স্ট, যেটাকে অনেক সময় বলা হয়ে থাকে। তো যখন আমরা সিকিউরিটি পারপাস নিয়ে কথা বলছি, যখন আমি বলছি যে না অনেক বড় কিছুকে আমি ম্যানেজ করতে চাচ্ছি, আমি এখন ছোট আমি বড় হতে চাচ্ছি, সব জায়গায় কি লাগবে? স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার। আমার স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড কি করবে? প্রোগ্রামিং কে স্ট্রাকচারড করবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এক কথায় বলা যায় স্ট্রাকচারড প্রোগ্রামিং, যা মূলত কি সিকিউর এবং সাথে সাথে ফার্স্ট আমি হয়তো এটা নাই বললাম, কারণ কিছুটা তো স্লো ডেফিনেটলি হয়। এটা সিকিউর, এর সাথে সাথে আমার কাজের বা আমি যে প্রজেক্টটা নিয়ে আগাচ্ছি সেই প্রজেক্টটাকে যে কোনো জায়গাতেই নিয়ে যাওয়া সম্ভব। ম্যানেজেবল, বসেন, ম্যানেজ করা যাবে খুব সহজে। স্ট্রাকচারড হওয়াতে এটা ম্যানেজেবল বলতে পারেন। ক্লিয়ার? তো বেসিক্যালি পিএসপি প্রসিডিউরাল, এটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক বিপদ তৈরি করেছে অনেক কোম্পানির জন্য শুরু থেকে। বাট তারা যে গোলটা তাদের জন্য সেট করেছিল সেখান থেকে তারা এখন পর্যন্ত সরে আসে নাই। 19 বছরের পথ চলায় তারা এখনো তাদের যে ফার্স্ট গোল ছিল সিম্পল এবং ফাস্ট, সেখান থেকে তারা এক চুলো নড়ে নাই। বাণিজ্যিকভাবে কাজ করা শুরু হয় 1999-এ পিএসপি ভার্সন 4 থেকে। 4.2 বেশ জনপ্রিয় ভার্সন ছিল, বাট সেখানে বেশ কিছু প্রজেক্ট, ছোট বড় প্রজেক্ট রান করাতে অনেকেই আশার আলো দেখে যে হিউজ ইউজার নিয়ে যখন আমরা বড় বিপদের মধ্যে ছিলাম, লাইক বড় জায়ান্টরা ওয়েব বেসড যে সফটওয়্যার বা ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করেছে এবং মার্কেট দখল করে নিয়েছে, মনে করছে যে হিউজ ইনকাম সম্ভব, ঠিক তখনই পিএসপি চলে আসে। পিএসপি 99-এ আসার পরে তারা স্ট্রাগলিং পিরিয়ডে থাকে 2002-3 পর্যন্ত। তখন ডটনেট ফুল ফেজে চলছে। ASP.NET বলতে পারেন এন্টায়ার মার্কেটটা দখল করে রেখেছে, তার সাথে জাভাও কিছুটা মার্কেটে আছে। বাট মূল ডিসঅ্যাডভান্টেজ ছিল তাদের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ছিল স্লো, এবং একসাথে যখন অনেক ইউজার এসে অ্যাটেম্প করে তখন পারফরম্যান্স আরো ডিক্রিজ করে। অনেককে একসাথে আমরা সার্ভিস দিতে পারি না, দিতে গেলেই সিস্টেম এলোমেলো হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ নিজে ভারী এই কারণে। দেয়ার স্ট্রাকচার, তারা প্রথম থেকেই জাভা এবং ডটনেট শুরু থেকেই কি অবজেক্ট ওরিয়েন্টেড ফলো করে চলে, কারণ তাদের একটা সিঙ্গেল লাইন অফ স্টেটমেন্ট যদি আপনি এক্সিকিউট করতে চান তখনও কিন্তু প্রপার প্রসেস স্ট্রাকচারড ওয়েতেই আসতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করেই সেখানে আসতে হবে। যখন আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্টটাই স্ট্রাকচারড ওয়েতে তৈরি হবে। এই কারণে জাভাকে বলা হয় ফুললি স্ট্রাকচারড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য বেস্ট
বা বলবো যে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? সি প্লাস প্লাস বলতে পারেন যে সেকেন্ড বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ গুলো এসেছে। স্ট্রাকচার্ড, সিকিউর, বাট ডিসঅ্যাডভান্টেজ কি? স্লো, রাইট? সো তাকে লাইট ওয়েট করার জন্য এরপরে অনেক কিছু এসেছে। রুবি নামে আরেকটা ল্যাঙ্গুয়েজ এসেছে ফর ওয়েব, জাভা দিয়ে আর কি ব্যাকগ্রাউন্ড প্ল্যাটফর্ম, বাট স্টিল তারা পিএসপির সাথে কম্পিটিশনে যাওয়ার মতো না যে তারা এত বেশি ইউজারকে একসাথে সাপোর্ট দেবে। তো পিএসপি ওই পারফরমেন্সের কারণেই যেটা হয় যে ওই সময় যত জায়ান্টরা ছিল, যে লাইক এখনো যারা জায়ান্ট লাইক অ্যামাজন, ইবে, রাইট, বড় বড় যে সাইট গুলো তারা কিন্তু সব .NET-এই ছিল। 2003 পর থেকে তারা পিএসপি তে কনভার্ট হওয়া শুরু করে। শুরুর দিকে ওয়েবে ইউজার ছিল 2000, 5000, 200, 500, 700, রাইট? 2003 পর থেকে এটা লাখ ছাড়িয়ে যাওয়া শুরু করে, তখনই তাদের মাথা খারাপ হয়ে যায়। এখন তো ক্রোড, রাইট, যে অ্যাপ্লিকেশন আর ঠিকঠাক মতো পারফর্ম করছে না। পিএসপি কিন্তু তখনই তার মার্কেটটা আস্তে আস্তে ধরা শুরু করে, রাইট? বাট যেখানে কোনো স্ট্রাকচার নেই সে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কতদূর আগানো সম্ভব? শুরুর পরেই তারা কিন্তু বিষয়টা ধরতে পারে বা বুঝতে পারে যে না, এটা দিয়ে বেশি দূর হয়তো যাওয়া যাবে না। তখন তারা পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে প্রেসার ক্রিয়েট করা শুরু করে, যেটা স্ট্রাকচার করো। ল্যাঙ্গুয়েজ যারা বানিয়েছে, যে বুদ্ধি তাদের আছে, ওটা দিয়ে কি তারা স্ট্রাকচার করতে পারতো না? ডেফিনেটলি পারতো, বাট ওই প্রেসারটা তারা অ্যাবজর্ব করে যে না, তারা যত প্রেসারে আসুক তারা এটাকে স্ট্রাকচার করবে না। মূল কারণ কি? যদি আমি স্ট্রাকচার করতে যাই, আমার যে মূল জায়গাটা সেখানে আমাকে স্যাক্রিফাইস করতে হবে স্পিড, যা তারা কখনোই করার ইচ্ছে পোষণও করে না। ওকে, সো যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে এটাকে স্ট্রাকচার করে না, তখন মূলত অ্যাটলিস্ট মানে যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে এই বড় বড় জায়ান্টরা, সেটা হচ্ছে এরকম। পিএসপি শুধুমাত্র ছিল স্ক্রিপ্টিং, রাইট? প্রসিডিউরাল প্রসেস ছাড়া অন্য কোনো প্রসেসে এখানে কাজ করা যেত না। এখানে ক্লাস নেই, অবজেক্ট নেই, কিছুই নেই। প্লিজ তারা কি করে সেই ক্ষেত্রে এই অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ফিচারটা সেটা শুধু তারা এখানে ইন্ট্রোডিউস করে দেয়, এবং এটা বলে দেয় কেউ চাইলে অবজেক্ট ওরিয়েন্টেডও করতে পারে, কেউ চাইলে প্রসিডিউরালেও যেতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, নাম আজান তুই রানে হাঁটছে রে, কি খেলা হইলো নাই? আমার দেশের বাড়ি পাবনা, পাবনার ঈশ্বর দিতে। যে বিষয়গুলো আলোচনা করতে করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে বেসিক বিষয়গুলো সেটা নিয়ে কথা বলছিলাম, তাই না? আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচার, রাইট? তো যেখানে ছেড়েছিলাম যে পিএইচপি কিন্তু স্ট্রাকচার্ড না, এখানে প্রসিডিউরাল প্রোগ্রামিংও করা যায়, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও করা যায়। তারা বলতে পারেন, ঠিক আছে, তারা বলতে পারেন যে 2005-এ অনেক প্রেসার সহ্য টহ্য করে শেষ পর্যন্ত তারা যেটা বলেছে যে অবজেক্ট ওরিয়েন্টেড এর সিনট্যাক্স গুলো এখানে জুড়ে দিচ্ছি আমরা, কেউ যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে চায় করতে পারে, রাইট? সেক্ষেত্রে কিছুটা স্লো হবে, প্রসিডিউরাল হলে ভেরি ফাস্ট, রাইট? প্রসিডিউরাল প্রসেসর প্রজেক্টের একটাই অ্যাডভান্টেজ, ফাস্ট। হাজারো ডিসঅ্যাডভান্টেজ, বড় প্রজেক্ট করা যাবে না, কোনো স্ট্রাকচার নেই, ডেভেলপার চেঞ্জ হলে প্রজেক্ট শেষ। হ্যাঁ, প্রজেক্ট যদি একজন কাস্টমার শুরু করে সেটাকে বড় করতে চায়, প্রপার প্ল্যানিং বা এটাকে ঠিকঠাক মতো বড় করা একেবারেই সম্ভব না, বা বড় প্রজেক্ট এটা দিয়ে তৈরি করাই সম্ভব না, রাইট? বাট মূল অ্যাডভান্টেজ কি? ভেরি ফাস্ট। ফেসবুক কিন্তু প্রসিডিউরাল প্রসেসে তৈরি করা সাইট, এবং ওটা পরবর্তীতে প্রবাবলি অবজেক্ট ওরিয়েন্টেড, এবং তারপরে তারা নিজেরাই নিজেদের
ফ্রেমওয়ার্ক বানিয়ে নিয়েছে। যেটা বলার চেষ্টা করছি ফেসবুক পিএসপি দিয়ে করা। এখন যেখানে সবচেয়ে বেশি ইউজার বা ভিজিটর বলবো না, সবচেয়ে বেশি ইউজার, হ্যাঁ ভিজিটর গুগলেই বেশি, বাট ফেসবুকে ইউজার বেশি। এখন ফেসবুকের ইউজার কিছুদিন আগে হিসেব অনুযায়ী 180 কোটি, 700 কোটি মানুষের 180 কোটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। যদিও একজনের 2, 4, 5টা করে আছে। তো আমি যদি বলি যে 50 কোটি লোকেরও আছে, তার মানে কিন্তু সেটা একেবারেই কম না। আর 50 কোটি মানুষের যদি আমি বলি যে 5% লোক এটাকে ইউজ করছে রাইট নাও, তাই না? 5% লোক যদি এখানে ইউজ করে, তাহলে আমি বলবো যে 1 কোটির 5 কোটি, তাই কিনা? সরি, 100 কোটির 5 কোটি আর 50 কোটির 2.5 কোটি। সো 50 কোটি যদি ভ্যালিড অ্যাকাউন্ট হয়, তাহলে রাইট নাও ফেসবুক সাইটে 2.5 কোটি ইউজার রয়েছে, যা অন্য কোনো সাইটে নেই। বাট সে পারফর্মিং ওয়েল। আমরা কিন্তু স্মুথলি ফেসবুককে ইউজ করতে পারছি। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে হয়তো সেটা সম্ভব ছিল না। কোনো এক সময় .NET-এ ছিল সার্চ ইঞ্জিন গুগল, মাঝের সময়টাতে সে পিএসপিতে, এখন সে পাইথনে আছে। সার্চ ইঞ্জিনটা শুধু, বাট তার আদার সকল অ্যাপ্লিকেশন পিএসপি দিয়ে করা। শুধুমাত্র সার্চ ইঞ্জিনটা এখন পাইথন দিয়ে করা। তার মানে যত বেশি ইউজারের ইউজ করার জন্য অ্যাপ্লিকেশন, সেখানেই কি পিএসপি। সো অবজেক্ট ওরিয়েন্টেড এর যে সিনট্যাক্স গুলো, সেগুলো ইন্ট্রোডিউস হয়েছে পিএসপি 5-এ এসে। পিএসপি 5-এ এসেই অবজেক্ট ওরিয়েন্টেড এর যে সিনট্যাক্স গুলো, ক্লাস, অবজেক্ট, এক্সটেন্ড, ইনহেরিটেন্স যেটা, তারপরে ইনক্যাপসুলেশনের যে বিষয়গুলো, ইন্টারফেসিং, নেম স্পেসিং, ঠিক আছে, এই যে বিষয়গুলো বা ইমপ্লিমেন্টস, অ্যাবস্ট্রাকশন, সব কিছু এসেছে টু পিএসপি 5-এ। এখন কিন্তু পিএসপি 7 চলছে, রাইট? হ্যাঁ, পিএসপি 7 অনগোয়িং। তো এখন যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পিএসপিতে রাইট নাও 3 ধরনের প্রোগ্রামিং হয়। একদম পিওর প্রসিডিউরাল, রাইট? সেকেন্ড হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, থার্ড হচ্ছে ডিজাইন প্যাটার্ন মেনে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক দিয়ে প্রোগ্রামিং হয়। তো ফ্রেমওয়ার্কটা বলতে পারেন যে লেটেস্ট সংযোজন, এবং এটা মূলত চেষ্টা করেছে পিএসপি কে কিছুটা স্ট্রাকচার্ড করতে। স্ট্রাকচার্ড করার ফলে তার যে মূল গুণ, স্পিড, সেখানে হয়তো কিছুটা কনসিডারেশন এসেছে, বাট যে মূল প্রবলেম ছিল, মানে ম্যানেজ করা যাচ্ছিল না, সেখান থেকে অনেকটাই বের হয়ে আসা সম্ভব হয়েছে। বলতে পারেন যে একেবারেই আর ওই সিচুয়েশন ক্রিয়েট করছে না যা দিয়ে কোনো সাইট ম্যানেজ করা যাচ্ছে না। মানে ফ্রেমওয়ার্ক কি করেছে, অবজেক্ট ওরিয়েন্টেড কে আর একটা ডিজাইন প্যাটার্নের মধ্যে ফেলে দিয়েছে, যাতে অবজেক্ট ওরিয়েন্টেড যদি আমি করি, আমার মতো করে আমি করতে পারি। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরকম, আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিনট্যাক্সটা আমি ফলো করব, ওই স্ট্রাকচার মেনে চলবো, রুলস গুলো মেনে চলবো, ফাইল পত্র কোথায় কিভাবে রাখবো সবকিছু আমি আমার মতো করে স্ট্রাকচার ডিফাইন করব। আমার কোডের ডিজাইন আমি নিজে করব। সেটা বুঝতে পেরেছেন? অবজেক্ট ওরিয়েন্টেড কি করে, মানে মূল স্ট্রাকচার তাকে ফলো করতে হলে তার সিনট্যাক্স অনুযায়ী যেতে হবে, সবকিছু ঠিক আছে, বাট কোডের যে ডিজাইন প্যাটার্ন, কোডের ডিজাইন প্যাটার্ন এক একজনের এক এক রকম। আমার একরকম, আপনার আরেক রকম, আপনার আরেক রকম। বোঝা যাচ্ছে? বুঝিয়ে দিলে, কিছু সময় দিলে, সেখানে হয়তো কিছুটা সময় কভার করা সম্ভব, বা ওই প্রজেক্টটাকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। বাট যেখানে নির্দিষ্ট একটা ডিজাইন প্যাটার্ন আছে, ইউএসএ তে বসে একজন ল্যারাভেলে কাজ করছে, আমরা এখানে বসে একজন ল্যারাভেলে কাজ করছি, সবার দুইজনের ডিজাইন প্যাটার্ন কি সেম। কোন কোড কোথায় থাকবে এবং কোন কোডের কি কাজ বা কোন ফাইলের কি কাজ দুজনের জন্যই কি সেম না?
যেখানে ডিজাইন প্যাটার্ন সেম। ফোল্ডার এ তে এই ফাইলটাই রাখতে হবে, ফোল্ডার বি তে ওই ফাইলটাই রাখতে হবে যেটা নির্দিষ্ট, রাইট? এবং কোড করার জন্য কিছু রুলস আছে, সেটাও আপনাকে ফলো করতে হবে। একটা ডিজাইন আছে, এখানকার কোড ওখানে, ওখানকার কোড ওখানে, এভাবে কাজ করতে হবে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ নির্ধারিত নেই। যেটা বোঝা যাচ্ছে? সো এই কারণেই ডিজাইন প্যাটার্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি 2006 এ যদিও ফার্স্ট ফ্রেমওয়ার্ক রিলিজ হয়েছে, বাট ফ্রেমওয়ার্কের অ্যাডাপশনটা পেতে সময় লেগেছে। শুরুর দিকে কিছু কিছু সাইট ফ্রেমওয়ার্কে অ্যাডপ্ট করেছে, এখনকার দিনে অলমোস্ট অল। আগে যেমন প্রসিডিউরাল মনোপলি ছিল, মাঝে কিছুদিন অবজেক্ট ওরিয়েন্টেড, এখন কে? ফ্রেমওয়ার্ক। আস্তে আস্তে সংখ্যালঘু হচ্ছে কারা? প্রসিডিউরাল। এটা একেবারে যে হচ্ছে না সেটাও কিন্তু আমি বলছি না, ঠিক আছে? তো আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস নিয়ে কথা বলছি, বেসিক্যালি আমরা মিডল লেয়ারে আছি। আমরা প্রসিডিউরাল প্রসেসে প্রোগ্রামিং করব না বা শিখব না মনস্থির করেই আমরা এখানে এসেছি। আর ফ্রেমওয়ার্ক বা থার্ড লেয়ারের আমরা যখন ডিজাইন প্যাটার্ন সহকারে প্রোগ্রামিং শিখতে যাচ্ছি, তার জন্য ম্যান্ডেটরি যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে বেসিক লেভেলের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। সেটাই অ্যাকচুয়ালি আজকে আমরা শেখানোর বা দেয়ার চেষ্টা করছি। অবজেক্ট কি, ক্লাস কি, তার ভেতরে কিভাবে অবজেক্টের মাধ্যমে ক্লাস ফাংশন কল করতে হয়, এই বিষয়গুলোই বেসিক্যালি আমরা আস্তে আস্তে করে শেখার, বলার বা জানার চেষ্টা করব। ওকে, কারণ ফ্রেমওয়ার্কের ভেতরে তারাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এর যে সিনট্যাক্স গুলো, অবজেক্ট ওরিয়েন্টেড এর যে স্ট্রাকচার গুলো, সেগুলো তারা মেনে চলেছে। অ্যাডভান্স যে ফিচার গুলো আছে, নেম স্পেসিং, ইন্টারফেসিং, অ্যাবস্ট্রাকশন, এগুলো সব তার ব্যাকগ্রাউন্ডে নিজেরাই করেছে। এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কিচ্ছু নেই। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট আমরা যে লেয়ারে কাজ করব বা কোড লিখব, সেখানে ক্লাস কি, অবজেক্ট কি, ইনহেরিটেন্স কি, ইনক্যাপসুলেশন কি, এগুলো যদি আমাদের না জানা থাকে তাহলে কিছুই বুঝতে পারবো না। প্রসেসটা, প্রোগ্রামিং এর প্রসেসটা কিছুই বুঝতে পারবো না। সেটা বুঝতে পেরেছেন? সো এই কারণেই ওপির ভেরি বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা কিছুটা ক্লাসে আলোচনা করব এবং তারপরে আমরা পরবর্তী যে স্টেপটা সেটা নিব আর কি। মানে ডেটাবেস নিয়ে কিছুটা নাড়াচাড়া করবো অ্যাকচুয়ালি। আর দেন আমরা সরাসরি ল্যারাভেল যে সাইটটা আছে তার মাধ্যমে শিখতে শিখতে যাব ল্যারাভেলের প্রজেক্ট ডেভেলপমেন্টটা। তো আমরা একটা ছোট্ট টেবিল তৈরি করে একটা প্রজেক্ট নিয়ে নিই নেটবিনসে। পিএসপি প্রজেক্টটা নতুন করে নিই, যে লাইক ওপি ক্রুডিং নামে একটা প্রজেক্ট খুলি, নেটবিনসে অ্যাড করি, আমরা একটা সিম্পল ডিজাইন দাঁড় করাই, আমরা একটা ডেটাবেস বানাই, তারপরে আমরা ক্লাস, অবজেক্ট, দেন তার মাধ্যমে কোড লেখা চেষ্টা করি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হাবিব ইয়েতে গেছে, বংশালে গেছে, বাইকের একটা ডিভাইস
ডিরেকশন ইটা আছে আর বেসিসের ওইগুলো আছে করতে হ্যাঁ এটা ভিন্ন আছে এটা 34 এ পড়েছে আমি ক্লাসের মধ্যে আলোচনা করছি বোর্ডে আমি আসছি বোর্ডে ওই হাবিবের কাছে আমি দিয়ে দিচ্ছি 500 টাকা আমাদের মিটিংতে পাঠিয়ে দিলাম ওই ইয়ে করবে যদি আমাদের বিয়েটা ভেঙে গেছে না ওটা নিতে পারতো ও বললো যে ওরা ওই কি ডিভাইস ভেঙে গেছে আনতে গেছে বংশাল ছাড়া পাওয়া যায় না ওটা আমি দিয়ে দেবো আমার দাম ওটা নিয়ে আসলে আমরা যে কোনো জায়গা থেকে লাগাই নিতে পারি ইয়ে চলে গেছে মাঝখানে চলে গেছে ঠিক আছে শুরু করতেছি আমি দেখি শেষ করে এই ফর্মের উপর বেস করে একটা ডেটাবেস টেবিল হবে আর এটা ক্রিয়েট হবে এটা একটা পিএসপি ফাইল ফাইলটার নাম দেবেন অ্যাড স্টুডেন্ট আর একটা পিএসপি ফাইল থাকবে এক্স্যাক্টলি সেম ভিউ স্টুডেন্ট বাট এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে এটা রেডি করে ফেলো আপনি বের করো প্রবলেম এখানে এইটাতে সাপোজ লগ ইন করলাম অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে ইউআরএল তো লগ ইন যদি করি লগ ইন করলেন তো লগ ইন করলে ইউআরএলটা এইটা আসলো যে সাপোজ ডক্টর ডিটেইল ওকে ফাইন এখন আমি যদি এই ইয়াটা যদি এডিট করতে চাই তো আপডেট প্রোফাইলে ক্লিক করলে এডিট ডক্টর প্রোফাইল /1 মানে ওর আইডিটা যে এইটা আসলো তো এখন কথা হচ্ছে এইখানে তো এটি করে যদি আমি আপডেট ক্লিক মানে আপডেট করি সাবমিট করি তো আপডেট হয়ে যায় বাট যদি আমি এইটা না করে আমি যদি মনে করি যে আবার আমি হোমে ফিরে যাবো তো হোমে গেলে এইটা পরে আসতেছে এরকম কিন্তু এটা তো সাধারণত হয় না আনএক্সপেক্টেডলি মানে এই প্রবলেমটা ফেস করতেছি এর আগে মানে হোমের ইউআরএলটা একটু দেখি ওকে স্যার হোমের ইউআরএলটা বের করো এই স্যার এই হোম ইন্ডেক্স দিলে তো হবে না এটা কি লেভেল দিয়ে না তাহলে এটা দিয়ে হবে এখানে কি স্ল্যাশ দিয়ে শুধু স্ল্যাশ দিয়ে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট কিন্তু স্যার অন্যান্য ইউআরএল গুলো তো এটাতে কাজ করতেছে কাজ করলেও বিপদে পড়বেন 2 হবে স্কোপ 2 ওখানে যাচ্ছেন ওই কোম্পানিতে জি স্যার ওই কোম্পানিতে স্যার ফার্স্ট একটা প্রজেক্ট দিল তো ওইটা করতে পারছি তারপরে এইটা স্যার আমাকে দিচ্ছে কয়েকদিন আগে তো এটাও ফাংশন এটি অনেক কিছু করছি তো করার পরে এই প্রবলেমটা আমি ফেস করছি এখন দেখেন ঠিক আছে ওকে ওইখানে এখন যাচ্ছে দেখলাম যে বসে আছি তার চেয়ে
কি বলেছে ওরা? বলেছে এটা মানে ইয়ার ব্যাপারে কিছু বলেনি। কিন্তু জানেন নাই কেন? জানা তো একদম খুবই দরকার। আপনার তো জানতে হবে। বললো যে এখানে করতে থাকো, পরে আমি দেখতেছি। না না না, এভাবে তো কাজ করা যায় না। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, আপনাকে বলতে হবে নিয়ম কানুনটা কি, কিরকম কি হবে। ও স্যার, থ্যাংক ইউ। আর স্যার যেটা ইয়ে আর কি, ওইখানে স্যার ওই কি বলে ওই মানে আমাকে মানে ব্যাকএন্ডের যে লারাবেল প্রোগ্রামিং ওইটাও তো স্যার করতেছি। তো ওইখানে ফ্রন্ট এন্ডেরও মেবি আমাকে ওই কাজ মানে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই আমাকে দেখতে হবে। তো তো এখন ফ্রন্ট এন্ডের কাজ তো জানি না, তো স্যার ফ্রন্ট এন্ডের কোথাও শেখা এরকম কিছু তো আছে? এসআইপি বা সিসিপি এরকম ইয়ে করে? মানে আমি অ্যাকচুয়ালি মানে ওইখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই আমাকে দেখতে হবে আর কি, এই জন্য আর কি। তো ব্যাক এন্ডের সমস্যা হচ্ছে না, মানে সব কমপ্লিট করতে হচ্ছে, কিন্তু এই ফ্রন্ট এন্ডের দেখা যাচ্ছে যে ডিজাইনটা ভেঙে যাচ্ছে, বা ওখানে অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের কেউ নাই। তো যার জন্য কোথাও কি ফ্রন্ট এন্ড শেখার শিখতে পারেন তো। এটা বেসিসে কি এরকম শেখায় ফ্রন্ট এন্ডের? ওয়েব ডিজাইন কোর্সে আপনি ইয়ে করতে পারেন। ওইখানে এই কস্ট কেমন বা কস্ট নেই, ফ্রি, আবেদন করতে পারেন। ঠিক আছে, ওটাও ফ্রি, আমাদের এলআইসিটির মধ্যে। তো ওটা কবে থেকে হতে পারে বা এরকম? এটা ওখানে সুযোগ পাওয়া কঠিন, কারণ ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে ওই bitm.org.bd তে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে, প্রায়োরিটি কোর্স দিতে হবে ওয়েব ডিজাইন, তারপরে বেশ কিছুদিন 4 মাস 6 মাস পরে কল আসে। প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে ওখানে। তার চেয়ে ভালো হচ্ছে আপনি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে 23-24 ব্যাচের ভিডিওগুলো আছে, ওটা দেখে বসে। 23 চ্যানেলে ভিডিও বেশি আছে, এটা একটু মেনটেন করলে মোটামুটি শিখতে পারবে। আপনি যেটা করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আসি স্যার, আর নেটটা আবার প্রবলেম হলে হয়তো
হ্যালো। হ্যাঁ, পারাম ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আমার রেজাল্টটা দরকার। আমার তো ক্লাস তো আমরা শুক্রবারে শুরু করতে চাচ্ছি ওই। হুম। আজকে রেজাল্ট নাকি সঙ্গে সঙ্গেই দেওয়া যায়? আমাকে তো ওই যে ওই মেয়েটা ছিল, নামটা কি যেন, যাই হোক, বাট আমাদের রেজাল্টটা একটু দ্রুত হলে বেটার হতো আর কি। হুম। ক- মানে আমরা কি এই উইকে তাহলে ক্লাস করতে পারবো না?
দিয়ে দেন ডিজাইনটা যেটা বানিয়েছেন যে কোনো একজন। দেন পেন ড্রাইভ করে দিয়ে দেন। আমরা আমাদের লারাভেলের যে ফোল্ডারটা আছে এখানে লারাভেল ব্যাস 7 পিএসপি আমরা 1-2 পর্যন্ত গিয়েছি। আমি একটা ফোল্ডার আরেকটা সাব ফোল্ডার করি, ঠিক আছে? একটা সাব ফোল্ডার করি, ফোল্ডারটার নাম দিই ওপি ক্রুডিং। লারাভেল ব্যাস 7। সো এটা আমরা আমাদের নেটবিনসে প্রজেক্ট আকারে নিয়ে নিই। দেলোয়ার চা আর পানি দাও তো। ওপি ক্রুডিং লারাভেল ব্যাস 7, এই প্রজেক্টের নামটা আমি নিয়ে নিচ্ছি। ফিনিশ। এই তো আমাদের কোথায় ওপি ক্রুডিং, এখানে আমাদের ওই কোডগুলো দরকার, তাই না? Which one? CSS দিয়েছেন? আচ্ছা।
আচ্ছা, এখানে নিলাম। আমরা যদি রান করাই লোকাল হোস্টের এই প্রজেক্টটাকে, দুইটা ফাইল করতে বলেছিলাম, অ্যাড স্টুডেন্ট আর ভিউ স্টুডেন্ট। ঠিক আছে, অ্যাড স্টুডেন্ট আর ভিউ স্টুডেন্টের ভিউ স্টুডেন্ট যদি বলি তাহলে এখানে দেখা যাচ্ছে। ওটা গ্রিড আকারে অ্যাকচুয়ালি দেখার জন্য দরকার আর কি। সো অ্যাড স্টুডেন্ট যে পেজটা এসেছে, এখান থেকে আমাদের ডেটাগুলো ডেটাবেসের দিকে নিতে হবে। তো ফার্স্টেই আমরা বেসিক্যালি যাই একটা ডেটাবেস ক্রিয়েশনে। আমরা কম বেশি ডেটাবেস নিয়ে কাজ করেছি। ডেটাবেসটা কি? যেখানে অর্গানাইজড ওয়েতে আমরা ডাটা স্টোর করতে পারি। ডেটাবেস সার্ভার, যেখানে ডাটাগুলো অর্গানাইজড ওয়েতে স্টোর করা যায় এবং ডাটা অপারেশন করা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ডেটাবেস সার্ভারটাকে রিপিট করছি, যে এখানে ডাটা রাখা যায়, ঠিক আছে, শুধু ডাটা রাখা গেলেই কিন্তু এটাকে আমরা ডেটাবেস সার্ভার বলতে পারি না। যদি এটাকে আমরা ডেটাবেস সার্ভার বলতে চাই তাহলে অবশ্যই ডাটা রাখা, ডাটা দেওয়া এবং এই কাজগুলো কার সঙ্গে রিলেটেড হতে হবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন মেনে এসে ডাটা দিতে পারবে এবং ডাটা রাখতেও পারবে এবং গুছিয়ে রাখতে পারবে, রিলেশন এস্টাবলিশ করতে পারবে, সেগুলোকেই আমরা ডেটাবেস সার্ভার বলি। আমরা ফাইলেও ডাটা রাখতে পারি, গতদিন দেখেছেন, বাট ওটাকে অর্গানাইজ ভাবে রাখা সম্ভব না। এক ফাইলের সাথে আরেক ফাইলের রিলেশন তৈরি করা সম্ভব না, যেটা ডেটাবেসের ক্ষেত্রে প্রযোজ্য বা ডেটাবেস সার্ভারের মধ্যে করা যায়। সো ওয়েব ডেভেলপমেন্টে বেশ কিছু ডেটাবেস সার্ভার কাজ করে, এর মধ্যে অন্যতম কি MySQL। এটা অন্যদের চাইতে অনেক বেশি দ্রুত গতির। ওই যে PHP যে অ্যাডভান্টেজ, এরও তাই অ্যাডভান্টেজ, খুব ফাস্টার এবং খুব দ্রুত ডাটা রিটার্ন করার সাথে সাথে প্রচুর ডাটাও সে রাখতে পারে এবং হিউজ ডাটা হ্যান্ডেল করার ক্ষমতা তার রয়েছে। সো MySQL কেই কাস্টমাইজ করে ফেসবুকে ইউজ করা হচ্ছে বিগ ডেটা হ্যান্ডেল করার জন্য। ডেফিনেটলি অনেক টেকনিক্স, টেকনোলজি সেখানে রয়েছে, বাট ডেটাবেস সার্ভার হিসেবে যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ডেটাবেসের সাথে কমিউনিকেট করছি, যে কমান্ডগুলো লিখছি সেগুলো SQL এর। এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমি যদি ডেটাবেস নিয়ে কাজ করতে চাই, লাইক আমি ডাটা রাখবো, সরাসরি আমি এখানে রাখতে পারি না। একটা বিষয় আছে না, যে আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছি, আমি কি ইউনিভার্সিটির যে কোনো জায়গায় ক্লাস করতে পারি? একটা নির্দিষ্ট ক্লাসরুমের মধ্যে আমায় ক্লাস করতে হবে, তাই কিনা? টোটাল ইউনিভার্সিটি যদি বলি যে ইউনিভার্সিটিস, রাইট, আমাদের দেশে ইউনিভার্সিটি আছে, আমি যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস করতে যেতে পারবো না। আমি নির্দিষ্ট একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব এবং অ্যাট এ টাইম নির্দিষ্ট একটা ক্লাসে গিয়ে ক্লাস করব। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাট এ টাইম একাধিক ডেটাবেস টেবিলের সাথে কানেক্ট করতে পারে। বাট শুরুতে আমাকে কি করতে হবে? এন্টায়ার ডেটাবেস সার্ভারের মধ্যে আমাকে একটা নির্দিষ্ট লোকেশনে ডাটা নিতে হবে এবং লোকেশনটাকে ফার্স্টে যখন আমরা সেগমেন্ট করব তখন এটাকে বানাবো কি ডেটাবেস হিসেবে। আমরা ডেটাবেস সার্ভারের মধ্যে একটা ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেসের ভেতরে যখন হরেক রকমের ডাটা রাখতে যাব, নির্দিষ্ট রকমের ডাটাগুলোকে নির্দিষ্ট টেবিলে রাখবো। এজন্য বলা হয়ে থাকে রিলেশনাল ডেটাবেস বা ইন্টার রিলেটেড ডাটা।
ডেটাবেসের ভেতরে যখন ডাটা রাখা হয় তখন ইন্টার রিলেটেড ডাটাগুলোকে অর্গানাইজ ভাবে রাখা হয়। ইন্টার রিলেটেড বিষয়টা কি? ইন্টার রিলেটেড বিষয়টা হচ্ছে যে লাইক আমি ইউজার ইনফরমেশন রাখবো, এটা ইউজারের ইনফরমেশন গুলো ইউজারের সাথে রিলেটেড। ডেফিনেটলি ওখানে আমি প্রোডাক্টের ইনফরমেশন রাখবো না, ওখানেই আমি শিপিং ইনফরমেশন রাখবো না, বা প্রোডাক্টের মধ্যে শিপিং এর মধ্যে পেমেন্ট একসাথে আমি মিলেমিশে রাখবো না, রাইট? বিভিন্ন বা ইন্টারনালি রিলেটেড ডাটাগুলো আলাদা আলাদা জায়গায় রাখা হবে। সেই কারণে যখন ডেটাবেস ক্রিয়েট করা হয় সার্ভারে এসে, তখন যেটা করা হয় যে প্রথমে সার্ভারের ভেতরে একটা ইউনিক নামে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, দেন ওই ডেটাবেসের মধ্যে ইন্টার রিলেটেড যত সেগমেন্ট রয়েছে তত সেগমেন্টের আলাদা আলাদা করে একটা করে টেবিল তৈরি করা হয়। ধরেন একটা ছোট্ট প্রজেক্ট আমরা যদি বলি যে আমরা এখানে একটা স্টুডেন্ট ইনফরমেশন সেভ করব এবং সেটা দেখবো, এডিট ডিলিট করব, তখন কিন্তু আমার দরকার কি একটা ডেটাবেস, তার ভেতরে একটা টেবিল, তাই কিনা? এর চেয়ে বেশি কিছু দরকার আছে? বাট এরকম তো প্রজেক্ট হয় না। যদি আমি একটা সিম্পল প্রজেক্টের কনসেপ্টে যাই, আমি তৈরি করব একটা ব্লগ সাইট, রাইট? সেখানে ক্যাটাগরি থাকবে, সেখানে ব্লগ থাকবে, সেখানে কমেন্টস করা যাবে এবং কমেন্টস করবে গেস্ট বা ইউজাররা। সেখানে অ্যাডমিনও থাকবে কারণ সে ব্লগ লিখবে। চিন্তা করেন এখানে আমাদের ইন্টার রিলেটেড পার্ট আছে বা এন্টিটি সেট আছে কয়টা? 5টা। অ্যাডমিন একটা এন্টিটি সেট, রাইট? ক্যাটাগরি একটা এন্টিটি সেট, ব্লগ একটা এন্টিটি সেট, ইউজার একটা এন্টিটি সেট, কমেন্টস একটা এন্টিটি সেট। এরা ইন্টার রিলেটেড, রাইট? কারণ আমি কমেন্টসকে ব্লগ টেবিলে, ব্লগকে কমেন্টস টেবিলে রাখতে পারি না, ক্যাটাগরিকে ব্লগ টেবিলে বা অ্যাডমিনকে ক্যাটাগরি টেবিলেও কিন্তু রাখতে পারি না। 5 জনকে আলাদা আলাদা করে আমাকে রাখতে হবে, তখন আমার টেবিল লাগবে কয়টা? 5টা। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে। তো আমরা যখন এই বিষয়গুলো আলোচনা করছি, এর আগে বা এখনই আমরা যদি একটা ডেটাবেস টেবিল ক্রিয়েট করি বা ডেটাবেস টেবিল ক্রিয়েশনের আগে আমাদের একটা ছোট্ট জিনিস যেটা করা দরকার, সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলছিলাম। অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল যে বিষয়টা সেটা কি? অবজেক্ট, তাই না? প্রোগ্রামিং এর মূল থিংসটা কি? অবজেক্ট দিয়ে প্রোগ্রামিং আমাকে করতে হবে। অবজেক্টটা কার? ক্লাসের অবজেক্ট। আমি ক্লাস জানি না, অবজেক্ট জানি না, সো আমরা কিন্তু প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছি। তো পারমিশন বলছিলাম যে পারমিশন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আবার স্ট্রাকচারের কথা বলছিলাম, কাঠামোর কথা বলছিলাম, তাই না? যে স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তো মনে করেন আমি যদি ফ্যামিলি বলতে চাই, সেখানে কি একটা স্ট্রাকচার লাগবে না? লাগবে তো। ফ্যামিলি কি এমনিতেই তৈরি হবে? ফ্যামিলি তৈরির জন্য অনুমতি লাগবে, তাই না? পারমিশন লাগবে। পারমিশন ওয়াইজ একটা করে ফ্যামিলি হয়তো তৈরি হবে। পারমিশনের মাধ্যমে কিন্তু ওই ফ্যামিলির প্রপার্টি গুলো অ্যাক্সেস করা যাবে। আমি ফ্যামিলি বানালাম, বাট আমি ফ্যামিলিতে অ্যাক্সেস পাচ্ছি না। মনে করেন যে আমি একটা বলতে পারেন সোসাইটি ক্রিয়েট করার জন্য প্রোগ্রামিং করতে চাচ্ছি। তো সোসাইটির মূল স্ট্রিম কি? হিউম্যান বিং, রাইট? সো আমি যদি মনে করেন যে একদম মিনিমাম টাইপের একটা সোসাইটি তৈরি করতে চাই, যেখানে আছে মেন ওমেন, রাইট? বয় গার্ল, রাইট? আবার কি ওল্ড ম্যান, ওল্ড ওমেন, এরকম যদি 5-6টা প্রপার্টি নিয়ে আমি কাজ করতে চাই, কোনো একটা পার্টিকুলার ক্লাস আমি তৈরি করি, যেখানে যদি এটা রাখি, ওটা যদি আমি বারবার ইউজ করতেই না পারি, তাহলে কি করে একটা সোসাইটি ডেভেলপ করব? আমি পারবো না, রাইট? আমাকে সোসাইটি বানাতে হলে আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কি করতে হবে? প্রপার্টি ক্রিয়েট করতে হবে। লাইক আমি 2টা ফ্যামিলি বানাবো, 2টা ফ্যামিলিতে কি আছে? ওল্ড ম্যান আছে, 2 জায়গাতেই ওল্ড ম্যান বানাতে হচ্ছে, তাই কিনা? বাট আমি যদি ওইটাকে একটা ক্লাস আকারে করি এবং ক্লাসের একটা মেথড আকারে একটা ওল্ড ম্যান তৈরি করে রাখি, সেটাকে কি আমি বারবার ইউজ করতে পারবো? এবং ইউজ করতে গেলে আমার কি পারমিশন লাগবে না, যেহেতু এটা ফ্যামিলির একজন মেম্বার, সিকিউরিটির জন্য। সেটা বুঝতে পেরেছেন? তো এর জন্য আমাদের লাগবে কি? ক্লাসেস।
সো এই জন্য অনেক সময় বলা হয়ে থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ক্লাস বেসড প্রোগ্রামিং। কখনো কখনো আমরা বলে থাকি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পারমিশন বেসড বা অবজেক্ট বেসড প্রোগ্রামিং। আসলে এটা একটা স্ট্রাকচারড প্রোগ্রামিং, ঠিক আছে? সো মূল জিনিসটা কি, আমার যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেই হয় তাহলে আমার মিনিমাম দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ক্লাস আর একটা অবজেক্ট। আমাকে ক্লাস বানাতে হবে, আমাকে অবজেক্ট বানাতে হবে। ওই ক্লাসের অবজেক্ট বানালে দেন না ওই ক্লাসের ফাংশনকে আমি অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার? সো আমি ক্লাসেস নামে একটা ফোল্ডার তৈরি করছি এবং ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমি একটা ক্লাস ফাইল ক্রিয়েট করব। স্টুডেন্ট নামে আমি একটা ক্লাস ফাইল তৈরি করছি। একটু খেয়াল করেন। সো স্টুডেন্ট হচ্ছে আমার একটা ক্লাস ফাইল যার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ফাইলের নাম ক্লাসের নাম সেম হতে হয় এবং ক্লাসের নামটা ক্যাপিটালাইজ করাটা স্ট্যান্ডার্ড। ওকে, এরপর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করেন আমি অ্যাড স্টুডেন্ট থেকে ওই ক্লাসে যাওয়ার চেষ্টা করব। সো ক্লাস কি বা অবজেক্ট কি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ক্লাসের ভেতরে কি থাকে? ক্লাসকে নর্মালি বলা হয়ে থাকে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। যেমন আমি বলি যদি একটা সোসাইটি, তার জন্য ব্যাকবোন কি? ফ্যামিলি। বেশ কিছু ফ্যামিলি মিলিয়ে কি হবে? একটা সোসাইটি হবে। বেশ কিছু সোসাইটি মিলে কি হবে? একটা ওয়ার্ড হবে। বেশ কিছু ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন হবে। বেশ কিছু ইউনিয়ন মিলে একটা উপজেলা হবে। আর বেশ কিছু উপজেলা মিলে একটা ডিভিশন, ডিস্ট্রিক্ট হবে। বেশ কিছু ডিস্ট্রিক্ট ডিভিশন হবে। ডিভিশন, অনেকগুলো ডিভিশন মিলে একটা কান্ট্রি হবে। যেটা বুঝতে পেরেছেন? সো একটার সঙ্গে আরেকটা কিন্তু অত্যন্ত রিলেটেড। সো আমি যদি মূল যে জায়গাটা, আমি যদি একদম ডেপথের কথা চিন্তা করি, ছোট্ট করে কোনো একটা কিছু বানানোর কথা চিন্তা করি, লাইক আমি সোসাইটি বানাতে যাচ্ছি, তার মানে কি আমাকে ফ্যামিলি বানাতে হবে। আর ফ্যামিলির মধ্যে ফ্যামিলির যে প্রপার্টি গুলো সেগুলো আমাকে দিতে হবে, আদারওয়াইজ ফ্যামিলি হবে না। বেশ কিছু ফ্যামিলি, ভিন্ন ভিন্ন টাইপের ফ্যামিলি এক জায়গায় হয়ে কি হবে? একটা সোসাইটি হবে, রাইট? সো একটা প্রজেক্ট যখন আমরা প্ল্যান করতে যাব, প্রজেক্টকে আলাদা আলাদা অংশে, ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে হবে। ওই ভাগ করা অংশের ভেতরে যে আরো যে ছোট ছোট অংশ আছে যেটাকে আমরা টাস্ক বলে থাকি, তার সলিউশন থাকবে কার মধ্যে? ক্লাসের মধ্যে। সো ক্লাস মূলত ধারণ করে নাম্বার অফ প্রপার্টিজ এন্ড মেথডস, রাইট? কারণ টাস্ক গুলো সলিউশন হবে কি দিয়ে? ফাংশনের মাধ্যমে। আমি বুঝতে পেরেছি? সো আমি যদি একটা জায়গায় যাই, একটা ক্লাস, একটা ডিফাইন ইয়েতে যাই, এদের অবস্থাও তো খারাপ। ভালোই করেছে, 120-25 করলেই না ঠিক আছে।
একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি আপনাদের, আমাদের লাইভ ক্লাসরুমের একটা ফিচার। এখানে আমি এঁকে রেখেছি আর কি বিষয়টাকে। এই যে জায়গাটা, এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, মনে করেন একটা সাইট, ব্লক সাইট, যেটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি। তো এই ব্লক সাইটটাকে যদি আমি প্রাথমিকভাবেই ফ্লো ডায়াগ্রামের দিকে নিয়ে যাই, যে আমি এই ব্লক সাইটটা যখন বানাতে যাচ্ছি আমাকে কি করতে হবে ফার্স্টে, আমি যখন চিন্তা করব কিভাবে চিন্তা করব, এলোমেলো চিন্তা করব নাকি আমি ব্লক সাইট, আমি পেজ দেখলাম একটা, ওখান থেকে শুরু করে দিলাম কোড লেখা, শেষ পর্যন্ত কি হয় দেখা যায়। বাট আমি যদি কোনো একটা ব্লক সাইট টার্গেট করে আগাই, তার কিন্তু ফ্রন্ট এন্ডটাই আমরা শুধু দেখতে পাই। অ্যাডমিন প্যানেল কি আমার অ্যাক্সেস আছে? সেটা তো দেখতে পাবো না। সো যতটুকু দেখেছি ততটুকু বানিয়ে দিয়েছি, বাট সেটাও কি বানানো সম্ভব হবে? ইম্পসিবল, রাইট? তো আমাকে প্ল্যান করতে হবে যে আমি কিভাবে আগাবো। সো আমি যখন একটা ব্লক সাইট নিয়ে আগানোর চেষ্টা করছি, ব্লক সাইটের ফার্স্ট দুইটা পার্ট হচ্ছে ফ্রন্ট এন্ড আর অ্যাডমিন, রাইট? কারণ ফ্রন্ট এন্ডে কি আসবে, ব্লগ হবে আসবে, ব্লগ সাইট যদি পপুলার হয় সেখানে অ্যাড থাকবে। আবার অ্যাডমিন প্যানেলে আমার কি কাজ আছে, আমি ব্লগে ম্যানেজ করব, আবার অ্যাডকে ম্যানেজ করব। সো বেসিক্যালি আমার অ্যাডমিন প্যানেলটাতে যখন অ্যাডমিন লগ ইন করবে, সে ব্লগ অ্যাড করতে পারবে, রাইট? ব্লগ যদি অ্যাড করতে চাই ক্যাটাগরি ওয়াইজ, তাহলে তাকে কি ক্যাটাগরি আগে অ্যাড করতে পারতে হবে, ক্যাটাগরি তাকে ম্যানেজ করতে পারতে হবে। ম্যানেজ করা বলতে বোঝাচ্ছি সে চাইলে এটাকে এডিট করতে পারবে, চাইলে এটাকে পাবলিশ আনপাবলিশ করতে পারবে, চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবে। ব্লগ অ্যাড করতে গিয়ে সেই ব্লগটাকে ক্যাটাগরি ওয়াইজ অ্যাসাইন করতে পারবে, ওই ব্লগটাকে সে এডিট, আপডেট, সিলেক্ট, ডিলিট এভরিথিং সবকিছু অ্যাডমিন প্যানেল থেকে সে করতে পারবে। তার মানে আমার অ্যাডমিন প্যানেলে বড় একটা মেকানিজম তৈরি করতে হবে, তাই কিনা? সো এটা বলছি অ্যাডমিন প্যানেলের এক একটা কাজকে আমি বলে থাকি কি একটা টাস্ক। আমি ক্যাটাগরি অ্যাড করব, এটা একটা টাস্ক, রাইট? আমি ক্যাটাগরি গুলোকে ভিউ করব, এটা একটা টাস্ক। ক্যাটাগরি গুলোকে ডিলিট করব, এটা একটা টাস্ক। আমি যদি এডিট করতে চাই সেটাও একটা টাস্ক। তার মানে কি, আমি যদি ক্যাটাগরি অ্যাড ম্যানেজ, ব্লগ অ্যাড ম্যানেজ, কমেন্টস ম্যানেজ, এগুলো যদি সব করতে চাই, মিনিমাম আমার 20টা মতো টাস্ক এক্সিকিউট করতে হবে। আমি বুঝতে পেরেছি? আবার যদি অ্যাড নিউ এই কাজগুলো করতে চাই, সেখানেও আমার অনেকগুলো টাস্ক এক্সিকিউট করতে হবে, রাইট? সো ব্লগ রিলেটেড টাস্ক গুলো থাকবে কোথায়? ব্লগ ম্যানেজার মডিউলে। আর অ্যাড রিলেটেড টাস্ক গুলো থাকবে অ্যাড ম্যানেজমেন্ট মডিউলে। এই দুজনের কিছু কমন টাস্ক থাকবে, যেটা থাকবে কোথায়? আমার অ্যাডমিনে, রাইট? এগুলোকে আমরা বলছি সাব মডিউল, আর এটাকে বলছি কি মডিউল। সো কাজগুলো যখন শুরু করা হয় তখন মডিউল আকারে ভাগ করে ফেলা হয়। তারপরে যদি বড় মডিউল হয় তখন ছোট মডিউলে ভাগ করা হয়। ওই যে বললাম না, যদি কেউ কান্ট্রি করতে বলে, সরাসরি কান্ট্রি বানাতে যদি সে শুরু করে, পারবে? এই জন্য তো কি হয়, ডিভিশন হয়, ডিস্ট্রিক্ট হয়, উপজেলা হয়, ইউনিয়ন হয়, তাই না? ওয়ার্ড হয়, সোসাইটি হয়, দেন ফ্যামিলি হয়, দেন এটাকে অর্গানাইজ ভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এই কারণেই ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয় এবং প্রত্যেকটা অংশের জন্য যে টাস্ক গুলো সেই অংশেই সম্পন্ন করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের এটাও একটা মূল ইস্যু, যে আমি যখন আলাদা আলাদা ক্লাস তৈরি করবো, এটাকে আমি বলছি যদি মডিউল বলি, তখন এটাকে অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেডে যদি ম্যাপিং করি তাহলে এটা হবে এক একটা করে ক্লাস। আর এর আন্ডারে যে সাব মডিউল গুলো হয়েছে সেগুলো হবে তার সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। নাম শুনেছেন না, চাইল্ড ক্লাস? হ্যাঁ, প্যারেন্ট, চাইল্ড, ওকে। তো এখানে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে আছে যে আমরা প্রথমে দুইটা ক্লাস তৈরি করবো, লাইক ফ্রন্ট এন্ড ক্লাস আর অ্যাডমিন ক্লাস। আর ফ্রন্ট এন্ডের সাথে রিলেটেড যেহেতু ব্লগ আছে, অ্যাড আছে, আবার দুইটা সাব ক্লাস করে ফেলছি, দুইটা চাইল্ড ক্লাস হিসেবে নিচ্ছি। সো যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট শুরু হয় তখন প্রথমে এই ধরনের ফ্লো ডায়াগ্রাম তৈরি করা হয়।
আপনারা কি এসডিএলসি পড়েছেন? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আপনাদের এসডিএলসি পড়ার দরকার নেই, আপনারা পড়বেন ডব্লিউডিএলসি। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এবং নেক্সট স্যাটারডে 3 PM যে ক্লাস আছে ওই ক্লাসে অ্যাসাইনমেন্টটা ডকুমেন্ট আকারে বাংলা বা ইংলিশে বানিয়ে নিয়ে আসবেন। এলাবোরেট করতে হবে প্রত্যেকটা পার্টকে, মিনিমাম 150 to 200 ওয়ার্ডস। 3 PM ক্লাস মানে 2টা সপ্তাহ আপনাদের এরকম ক্লাস হবে। নেক্সট উইকে আই থিঙ্ক শেষ, কারণ ওদের আর 3টা ক্লাস বাকি আছে। না, পুরনো ব্যাচের ক্লাস আছে কালকে এবং আগামী শনিবার ইভিনিং, এবং তারপরে যে কোনো একদিন ওদের ক্লাস। সো আই হোপ যে আপনাদের নেক্সট মঙ্গলবার বা নেক্সট বৃহস্পতিবার থেকেই নর্মাল শিডিউলে ক্লাস শুরু হয়ে যাবে, 3টে ক্লাস। আগামী শনিবার, তারপরে শনিবার হবে না, তারপরে শনিবার সন্ধ্যাতেই হবে। না, মঙ্গলবারে 3টাতে ক্লাস কখনোই হবে না, কখনোই হবে না ক্লাস, কারণ ওই শিডিউলে বেশ কিছু ক্লাস আছে। আমাদের 3টা ক্লাস একটু ব্যাকলগে আছে, যেটা বিভিন্ন কারণে হয়েছে আর কি। ওই 3টা ক্লাস আমরা শিডিউল করছি আগামী বৃহস্পতিবার পুরনো ব্যাচের, আগামী শনিবার এবং প্রবাবলি তারপরে বৃহস্পতিবার, রাইট? সো আপনারা আপনাদের শিডিউলটা হচ্ছে আজকের ক্লাস ফার্স্ট ক্লাস, দেন শনিবার 3টায় সেকেন্ড ক্লাস, মঙ্গলবার 6টায়, তারপর থেকে সব সন্ধ্যায় ক্লাস, দিনে আর কোনো ক্লাস আসবে না, কারণ ওই শিডিউলে অলরেডি আমাদের আদার্স ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তো একটু বোঝা যাচ্ছে বিষয়টা কি, কিভাবে মুভ করছে, রাইট? সো মূলত এই যে বক্স গুলো দেখছেন না, এইটা হচ্ছে আমার মূল প্রজেক্ট। বাট আমি একটা প্রজেক্ট ডেভেলপ করতে গেলে আমাকে একটা একটা করে কি করতে হবে, মডিউল ধরে ধরে কাজ আগাতে হবে, এবং প্রত্যেকটা মডিউলের জন্য আমাকে তৈরি করতে হবে কি এক একটা করে ক্লাস। ক্লাসের আন্ডারে সাব ক্লাসও থাকতে পারে। এটা বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা যদি একটা ক্লাস বলি, এটা একটা ক্লাস, ক্লাসের মধ্যে কি থাকবে বা ক্লাসের সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা বল। শুধু এতটুকু বললে কিন্তু সংজ্ঞা সম্পূর্ণ হবে না। ক্লাসটা হলো আমি আসলে যে অফিসটা নেবো সেটা একটা ব্লুপ্রিন্ট। ক্লাসটা একটা ব্লুপ্রিন্ট, আমি যে জিনিসটা বানাতে চাচ্ছি সেটা একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্টটা মূলত অবজেক্ট ইনস্ট্যান্স। আচ্ছা, বাট ক্লাসের একটা সুন্দর সংজ্ঞা হাবিবের শেখানোর কথা আপনাদের। সুন্দর সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা আপনাদের শিখতে হবে। এতটুকু বা এক কথায় কোথাও যদি কোশ্চেনের অ্যান্সার দিতে চান তাহলে বিপদে পড়ে যাবেন, বা ওই অ্যান্সারটা আপনার কাছ থেকে নেবে না। ওকে, সো বেসিক্যালি অবজেক্ট বা ক্লাস, এই দুইটা সম্পর্কে খুব সলিড একটা ডেফিনেশন আপনার জানা থাকা দরকার। কেউ যদি জিজ্ঞেস করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এটা যেন আমি ঠিকঠাক মতো বলতে পারি। এর একটা সংজ্ঞা অনলাইনে হিউজ নাম্বার অফ পাবেন, 2 লাইন 3 লাইন যদি মুখস্থ করে রাখতে হয় সেটাও রাখবেন, রাইট? ক্লাস কি সেটা যদি রাখতে হয় সেটাও আমরা রাখবো, আর অবজেক্ট কি, এই 3টা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এবং একদম কনক্রিট
সংজ্ঞাটা আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যালো 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 লোক এসে বলছিল সে আইফোন কিনেছে, কেনার আগে অনেক স্টাডি করেছে, আনার পরেও প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে সে ঠিকঠাক মতো এটা অপারেট করতে পারে না। তার নাতি তো বললো, হ্যাঁ তার নাতি 5 বছর বয়স, মোবাইল হাতে নিয়েছে, গেমস খেলছে। সে জানেই না তার মোবাইলে গেমস আছে, কিভাবে খেলা যায়। বলছে যে এদের মধ্যে কিছু একটা আছে, ওয়াইফাই টাইপের কিছু আছে, অটোমেটিক এরা কানেক্ট হয়ে যায়, হাতে পেলেই কোথায় কি আছে সেটা বুঝে যায় এবং চালানো শুরু করে। আমার মেয়ে আছে 2 বছর বয়স, আমার একটা মোবাইল আছে, এইটা একটা কি কিভাবে যেন চাপে কল ফরওয়ার্ড হয়ে যায়, এই মোবাইলে ফোন আসে না, এটাতে আসে, আমিই জানি না কোথা থেকে কি করে, পরে রিসেট করে তারপরে ঠিক করতে হয়। কিভাবে যেন কোথায় একটা কি প্রেস করে ব্যাস ফরওয়ার্ড করে, প্রায় হাতে পেলেই ব্যাস 2টা কাজ করবে, সে প্যাটার্ন মিসম্যাচ করে ফেলবে, আর 3 নম্বর হচ্ছে এখনই গেমস খেলতে পারে। এটা সিরিয়াস থিংস যে আপনি বাচ্চাদের ডিভাইস দিয়ে দিলে ওদের ব্রেনের বিকাশ হবে না, ব্রেন অ্যাকচুয়ালি একটা জায়গায় যদি আবদ্ধ হয়ে যায় তাহলে এটা বিভিন্ন দিকের যে বিকাশ সেটা থেমে যায়। এবং যে প্রবলেমটা দেখা দেবে সেটা হচ্ছে যে এরা যখন আস্তে আস্তে করে বড় হবে তখন ওদের কোনো কথা বললে ওরা খুব স্লো রিঅ্যাক্ট করবে। যখন মনে করেন সে কোনো কিছু বুধ হয়ে আছে, তো মানে ব্রেন একদিকে কনসেন্ট্রেট করছে, এটা করতে করতে এমন হবে যে আশপাশের কথাগুলো তার মাথার মধ্যে আর ঢুকবে না এবং কোনো কিছুকেই সে সহজভাবে কনসেন্ট্রেট করতে পারবে না। এই কারণে তার রেসপন্স টাইমটা ডিলে হতে থাকবে এবং ওই সাফারটা করবে সে পরবর্তী স্টেপে গিয়ে, স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে। কারণ আমরা একটা নর্মাল স্পিডে কথা বলি এবং আমরা সবাই সেই স্পিডটা ক্যাচ করতে পারি, রাইট? একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে আপনার একটা টিচারকে খুব ভালো লাগে, অন্য আরেকজন টিচারকে সে খুব ভালো টিচার, বাট তার কথা আপনি মানে তাকে আপনার ভালো লাগছে না, আপনি বলছেন না টিচার পচা, ভালো না, শেখাতে পারে না। আসলে কি তাই? মনে হয় না, কারণ তার কথাটা আমি ধরতে পারছি না, সে যে ফ্রিকোয়েন্সিতে, সে যে স্টাইলে কথা বলছে আমার ব্রেন সেটা ক্যাচ করতে পারছে না। প্রত্যেকের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে যে ফ্রিকোয়েন্সির মধ্যে থেকে সে কথা ধরতে পারে ম্যাক্সিমাম, রাইট? আপনার সামনে একজন হড়বড় করে কিছু একটা বলে গেল, রাইট? একটা জিনিস খেয়াল করবেন, কেউ একজন ইংলিশম্যান ধীরে ধীরে বলছে, আমরা ইংলিশ ভাঙা ভাঙা বুঝি, স্লোতে বুঝি, তার কথা কিছুটা বোঝা যাচ্ছে। কেউ একজন সে তার মতো স্টাইলে, নর্মাল ফ্লুয়েন্ট স্টাইলেই সে তার কথাবার্তা বলে গেল, 99% বুঝি নাই, শুধু অঙ্গভঙ্গিতে কিছু টের পেয়েছে। আমাদের অবস্থা, কারণ আমরা কম জানি, ক্যাচ করতে পারছি না। তো সমস্যাটা ওখানে গিয়ে হবে। এভাবে তাকিয়ে থাকবে, চেষ্টা করবে সবকিছু নেওয়ার, বাট আলটিমেটলি তার ব্রেনের মধ্যে দিয়ে যাবে না। কারণ কি? সে যে স্পিডে এক্সপেক্ট করছে তার চেয়ে বেশি স্পিডে তার কাছে ইনফরমেশন গুলো যাচ্ছে, সে কোনোটাই রিসিভ করতে পারছে। সো আগে আমি একটা বাসায় ভাড়া থাকতাম, বাসার বাচ্চাটা 2 বছর 2.5 বছর ছিল, 2.5 বছর বয়স ছিল। বাবা চাকরি করে, মা ডাক্তার, বাসায় থাকতো কাজের মানুষ।
সারাক্ষণ টিভি, বাংলা চ্যানেল, কার্টুন, এগুলো। 2.5 বছরে সে কথাবার্তা কিচ্ছু শেখে না, কিচ্ছু শেখে না, কথাবার্তা কিচ্ছু শেখে না, কারণ তার সঙ্গে কথা বলার মানুষ নেই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, সবকিছু ঠিক আছে, কথাবার্তা বলেন, ও বলে যে ওকে স্কুলে ভর্তি করান। আর সিডি কিনতে বলেছে, যে টোনাটুনি সিডি আছে না, ইউটিউব কিছু রাইমস যেগুলো অ্যাকচুয়ালি রিয়াক্ট করে, দেন আস্তে 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 করে সে ডেভেলপ করেছে, শিখেছে। আফটার 6 মান্থ সে মোটামুটি বলতে পারে, যেগুলো 1-1.5 বছরের বাচ্চা বলতে পারে, সে 3 ইয়ার্সে ওই বিষয়গুলো ধরতে শিখছে। সবার জন্য না কিন্তু, এক্সেপশনাল, বাট এর সংখ্যা বাড়ছে। এটা তো গেল এক, সে তো লাইক ধরতে পারলো, বাট সে কতটুকুতে ধরতে পারছে, এটাই আসল কথা। আমি যদি এখন কথা বলি, আমি 2টা ওয়ার্ড বলেছি, আপনি একটা বুঝেছেন, একটা যাই নাই আপনার ব্রেনের মধ্যে, আপনি কতটুকু ক্লাসে কনসেন্ট্রেট করে রিসিভ করতে পারবেন? এই দোষটা কি আপনার? ডেফিনেটলি না, তাই না? এই দোষটা যদি আমাকে দেওয়া হয় তাহলে কি অন্যায় করা হবে না? যে সাফারার তার কিন্তু দোষটা না, বাট আমরা তাকে ওই দিকে ঠেলে দিচ্ছি, জায়গা মতো তাকে আমরা ঠেকাচ্ছি না, তাই না? তুমি থামো, এটা অ্যাকচুয়ালি পসিবল, রাইট? আপনি যদি তাকে না দিতে চান কোনো ডিভাইস, রাইট, সম্ভব কিন্তু, বাট তাকে তো টাইম দিতে হবে। আপনি ডিভাইস নিয়ে বসে আছেন, বাচ্চাটা কি করবে? তাই কিনা? যে আপনি বাসায় গেছেন জব শেষ করে, লাইক আমি সকাল 9টায় বের হয়েছে, দুপুরে লাঞ্চ আমি বাসায় করি, কোথাও করি না। সকালে নাস্তা সেরে অফিসে এসে দুপুরে নাস্তা করে তারপরে আসি, লাঞ্চ করে আসি, বাসায় গিয়ে আবার একসঙ্গে খাই। বাট এই যে এই সময়টার মধ্যে কিন্তু আমাকে সে পাচ্ছে না, 12 আওয়ার্স মিনিমাম। লাঞ্চের সময় অ্যাটলিস্ট দেখা হচ্ছে তার সাথে, রাইট? বাট অনেকেই আছে হয়তো লাঞ্চ করছে না, সকাল 9টায় বেরোচ্ছে, রাত 10টায় যাচ্ছে, টায়ার্ড, রাইট? বাচ্চাকে সময় দিল কখন? বাচ্চাটা কি করবে? আমি যদি এরকম করি, লাইক আমার তো ডেফিনেটলি আমার গিয়ে কি ক্লান্তি আসবে না? আমি চেষ্টা করবো যে আমি একটু রিল্যাক্স হয়ে বসি, অথবা আমি ঘুমিয়ে যাই। সো ওরাটা করবে এটা কি ওই জায়গাটুকুর মধ্যে, যেখানে মাঠে যাওয়ার স্কোপ নেই, পাশের বাসায় যাওয়ার স্কোপ নেই, রাইট? কোনো কিছু করার স্কোপ নেই। সো ডেফিনেটলি তাদের অবস্থা কি হবে? তারপরেও যতটুকু আছে আমার মনে হয় মাশাআল্লাহ ভালোই আছে, পারিপার্শ্বিকতার কারণে। অন্যান্য দেশের অবস্থা খুবই খুবই। ইউএসএ তে প্রতি বছর 12,000 মতো শিশু যাদের বয়স 3 থেকে 9, এরা বিল্ডিং থেকে জাম্প করে মরে যায়। আত্মহত্যা বলে, অনেকে বলে ওরা পড়ে গেছে, অনেকে বলে ওরা জাপানের সংখ্যা বেশি, অ্যাডাকশন ডিভাইসে ফ্যামিলি থেকে সেপারেট হয়ে যায়। জাপানের অবস্থা এরকম, 15% মানুষ আছে যারা 3 থেকে 5 বছর বাড়ি থেকেই বের হয় নাই, যাদের বয়স 12 থেকে 35। 3 থেকে 5 বছর বাড়ি থেকেই বের হয়নি, কিচ্ছু করে নাই, শুধুই ডিভাইস। এবং এদের মধ্যে 37% আত্মহত্যার প্রবণতা আছে, যে কোনো সময় তারা আত্মহত্যা করতে পারে, ফ্যামিলিও সেটা জানে। এটা হচ্ছে ডিভাইসের সুফল, বুঝতে পেরেছেন? সেট থেকে যত দূরে থাকা যায়, অ্যাট্রাকশনটা যতটা কমানো যায়, ফ্যামিলি বন্ডিং যতটা বাড়ানো সম্ভব, এটা চেষ্টা করতে হবে। আদারওয়াইজ খুব টাফ সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাব। ওইদিকে সব মুভ করছে, বাট আলটিমেটলি আমাদের এইদিকে মিসইউজ বেশি হচ্ছে, প্রপার গাইডলাইন নেই। আমাদের দেশে ক্লাস 6-এ বা ক্লাস 5-এ পড়া বাচ্চার হাতে স্মার্টফোন থাকে, বাইরের দেশে কিন্তু এটা থাকে না। ওরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওদের হাতেও মোবাইল থাকে,
বাট ফোন কেউ কোথায় দিলে বাবা মার কাছে এসএমএস আসে। ওরাও কমিউনিকেট করে, ওদের মধ্যেও জিপিএস আছে, কোথায় যাচ্ছে কি করছে যেটা বুঝতে পেরেছেন। বাট আমরা টোটালি একটা স্মার্টফোন দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ, খেলো এখন। আমার পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা 1-এ পড়ে, উদয়ন স্কুলে। আম্মা হাউস ওয়াইফ, বাচ্চা কাচ্চাকে স্কুলে যাতায়াত নিয়ে করে, ডায়াবেটিক্স আছে মোস্ট প্রবাবলি, বয়স বেশি না, আমাদের হয়তো 4-5 বছরের সিনিয়র। ছেলে ডিস্টার্ব করে, খুব চঞ্চল টাইপ, আমার ছেলের সঙ্গে খেলে, আমার ছেলের বয়স 8 বছর। তো ছেলে ডিস্টার্ব করে বলে মা ছেলেকে ট্যাব কিনে দিয়েছে, তো ডিস্টার্ব বন্ধ, ছেলে শান্ত। ছেলে আমাদের বাসায় এখন আর আসে না, বারান্দাতেও আসে না, তাকে বারান্দাতেও দেখা যায় না, আগে সারাক্ষণ বারান্দাতে থাকে। আমার ছেলে আর ওই ছেলে চিল্লাপাল্লা করতো, পুরো বিল্ডিং মাথায় তুলে রাখতো, অবজেকশন দিত, দুপুরে চিল্লায়, সকালে চিল্লায়, রাতেও চিল্লায়, দুজন গল্প করে, চিল্লায় চিল্লায় গল্প করে। এখন নাই, কারণ ওই ছেলে আর বারান্দাতেই আসে না, কারণ তার হাতে কি আছে, ট্যাব আছে। মাঝে মাঝে আসে আমাদের বাসায়, মানে আমার ছেলে বলে যে ড্যাডা ওর হাতে ট্যাব আছে, ট্যাবে গেমস খেলে, আমাদের কম্পিউটার আছে, সে বড় ভালো তো গেমস আছে অনেক। সিচুয়েশনটা বোঝেন কোন দিকে মুভ করছে, একদম আশপাশে, আমাদের পাশে, একদম সচিত্র প্রতিবেদন যেটাকে বলা যায়। ছেলে কি হবে, সে যে গেমস গুলো খেলছে, কোনো গেমসই কিন্তু মার্জিত গেমস না, ফাইট করছে, চুরি করছে, ডাকাতি করছে, রাইট, ব্লাড দেখছে সে, বাট এগুলোকে কোনো কিছুই মনে করছে না, কারণ কি শত্রুপক্ষ তাকে মারতে হবে, জিততে হবে যে কোনো মূল্যে। সো এই হচ্ছে আমাদের অবস্থাটা। সো ডিভাইসের কুফল, ট্যাব 50,000 থাকলেই ভালো হতো, আমার যেটা মনে হয় 5-6 হাজার 7,000 হওয়াতে এটা অনেক বিপজ্জনক হয়ে গেছে। মাও শান্তি পেয়েছে, ছেলেও শান্তি পেয়েছে। এর জন্য আমি বলবো যে বাবারা যদিও বাসায় কম থাকে, বাবাদের সতর্ক থাকতে হবে, সাথে সাথে বাড়ির যে গিন্নি তা ভালো সতর্ক থাকে, বাচ্চা কাচ্চা যেন ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারে। এখন গিন্নিরাও জব করছে, তারাও অ্যাকচুয়ালি বলতে পারেন যে বিপদেই থাকে, কারণ তাদের তো 18 ঘন্টা কাজ করতে হয়, কেউ তো একটা মানুষ, ঠিক না? তাদের দোষ কিন্তু দেয়া যাবে না, বাট তাদের হেল্প করার মতো এখন আর কেউ নেই, ফ্যামিলির যে সাপোর্ট সেটা আর নেই। শ্বশুর শাশুড়ি সাহায্য করবে না, কেন করবো, আমরা তো পাই নাই, লিগেছি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাহায্য করে নাই, আমি করবো না। একজন মানুষ 18 ঘন্টা যখন কাজ করবে, কিভাবে বাচ্চা কাচ্চা দেখবে, অফিসে কাজ করবে, বাসায় কাজ করবে, এটা বোঝাতে পেরেছে? আমরা না হয় সকাল 7টায় উঠি, গিন্নি তো 5টায় উঠে, তাতে রান্না বাড়া করে যেতে হয়, তাই কিনা? আমরা না হয় 11টায় ঘুমাই, সে তো ঘুমায় 1টায়, সবকিছু ঠিকঠাক করে, তো তার দোষ আপনি কিভাবে দেবেন, রাইট? বাট যারা হয়তো বাসায় থাকছে তারা কিন্তু এটা ম্যানেজ করতে পারে। আমার পাশের ফ্যামিলি পুরো দোষ দিব, কারণ সে কিছু করে না। সে যদি জব করতো একটা কথা ছিল, একটা কিছু দিয়ে ম্যানেজ করা যেত, আমি মেনে নিতাম, বা আমরা মেনে নিতাম, ঠিক আছে, সে পারছে না, বাট সে তো কিছুই করছে না। সে যখন কিছু করছে না, যারা জবে আছে তাদের বাচ্চা কাচ্চা কি অবস্থা? সো যদি কারো কাছ থেকে কিছু এক্সপেক্ট করতে চায়, ডেফিনেটলি তাকে রিটার্ন করতে হবে। ওই বাচ্চা কাচ্চা আপনাকে কিছুই দেবে না, কারণ আপনি তাকে কিছুই দেন নাই, রাইট? ওই বন্ডিংও কখনোই তৈরি হবে না। তো
আমরা একেবারেই বুঝতে পারছি না, সস্তা জিনিসে আটকে গেছি। আর আমাদের মানে আপনারা তো তাও উঠে আসছেন, আপনাদের অবস্থা মোটামুটি ভালো। যারা এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে এদের অবস্থা খুবই কালো, ভয়ঙ্কর অবস্থা। বুঝতে পারবেন না যে এদের মেন্টালিটি কোথায় গেছে। এরা ভুলকে ভুল বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, অন্যায় কি সেটা বোঝেই না। মনে হয় যে কেউ তাদের শেখায়নি, আসলেই তাই, তাদের কেউই শেখায়নি। আমরাও শেখাইনি, ফ্যামিলিও শেখায়নি, কেউ শেখায়নি। সো এই জিনিসগুলো যখন নেয় তারা কি করতে পারে আপনি চিন্তাও করতে পারেন না। যারা অন্যায়কে অন্যায় মনে করে না বা বোঝেই না, মিথ্যা কথা, এটা তো কি, এটা কি মিথ্যা বললাম, এখন এক কথা পরক্ষণে আরেক কথা, বাট এটা তো মিথ্যা কথাই না। মিথ্যা বিষয়টাই বোঝে না ওরা, কি দুর্নীতি বিষয়টা বোঝে না, মিথ্যা কি এটাই বোঝে না, কি করছে সেটাও বোঝে না। সব মিলিয়ে এমন অবস্থা, ওরা কি সেটাও তারা বোঝে না। মানে এদের 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 কোনো চিন্তা ভাবনাই নেই। মানে আমি ওদের বলি যে বেসিক্যালি ওরা কিছু কিনা। তো আমার কাজিন আছে দুইটা, একটা ছোট একটা ডিপ্লোমা করছে। তো ভয় করে আমার সঙ্গে কথা বলে না, গ্রামে থাকে। চাচা চাচি ফোন দিতে বলে, ভাই কি বলবে, কথা বলে না। সেটা ওর ফ্রেন্ড সার্কেল বা আদার্স কথা বলে না। আমার শালিকা আছে, সে আমার আশপাশে ফেরার চিন্তাও করে না, কারণ যাই বলবে তাতেই লেগে যাবে আমার সাথে, বলতে পারেন। এবং তার ফ্রেন্ড সার্কেল বলতে পারেন যে যদি শুনে যে দিক দিয়ে যাবে, ওই দিক দিয়েই যায় না। বুঝতে পেরেছেন? আমি তো কিছু বলি না, বাট মানে ওদের দু একটা কথা বললেই ওরা আর কোনো অ্যান্সারও পায় না এবং কিছু বলতেও পারে না। এই জন্যই বলি এরা কি, এরা মানুষ না অন্য কিছু, বুঝেছেন? কিছুদিন পরে এরা বলবে মানুষ না ট্রাম্প। যাই হোক, মানে আমাদের কপালে খারাপই আছে, সত্যি কথা। আমরা যে অবস্থা দিয়ে যাচ্ছি, এরা যখন দেশের হাল ধরবে চিন্তা করছেন কি অবস্থা হবে। এরা যেন সেশন জটে পড়ে, আল্লাহর কাছে দোয়া করি এরা যেন সেশন জটে পড়ে, এমন কিছু লোকের আন্ডারে পড়ে যে ওরা একদম এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত টিকে থাকবে, এরা যাতা কলে পড়ে মিশে যাবে। এরকম আছে না কিছু জেনারেশন টাইপ গ্যাপ, ওর মধ্যে যেন এরা চলে যায়। লাইক এরকম যে মনে করেন এরশাদ সাহেব 10 বছর আগে মারা যেত, তখন কি এরশাদের নিচে যারা আছে তারা কন্ট্রোলে চলে যেত, রাইট? লিডার্স যদি বলি, যদি আমাদের এই যে বড় দুই নেত্রী, এরা যদি এজ হয়েছে কি এক্সপায়ারিং এজ হয়ে গেছে না, এদের 70 আমাদের অ্যাভারেজ এজ, এরা 10 বছর বাঁচার অর্থ কি? তার পেছনে যারা 10 বছর এরা জটে পড়ে বিলীন, রাইট? কারণ তারা ওই স্টেপে যাওয়ার কথা ছিল, কারণ এরা 80 বছর বাঁচাতে, যারা 60 আছে তারা এক্সপায়ার। বুঝতে পেরেছেন আমার কন্ডিশনটা? বুঝতে পেরেছেন? এরা যদি সামহাও এই প্যাসে পড়ে যায়, দেশ বেঁচে যাবে, আর যদি না পড়ে আমাদের বিপদ আছে। এদের এক্সপায়ারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, রাইট? যে লাইক এরকম এখন যারা লিড করছে, পরে যারা লিড করবে, আমাদের জেনারেশন লিড করবে, আপনাদের পর্যন্ত ঠিক আছে, তারপরে যারা আসবে তারা 10-15 বছর প্যাচে পড়ে যাবে, কারণ আপনাদের এজ বেশি বছর পর্যন্ত আপনারা বেঁচে যাবেন, ওরা প্যাচে পড়ে যাবে, যারা নতুন উঠে আসছে তারা থাকবে।
এই জেনারেশন যেন কোনোভাবে কোনো জায়গায় গিয়ে কিছু না করতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে দেশটা বেঁচে যাবে। বাট এখন থেকে একটু ভালো হতে হবে, আমাদের ট্র্যাকল করতে হবে, আদারওয়াইজ আমরা বিপদে আছি। ওকে, যা বলছিলাম যে আমি জাস্ট কিছু স্ট্রাকচার বানাই, একটা দুটা সিনট্যাক্স লিখি, এর মধ্যে কি থাকবে। ওইদিন পরীক্ষা শেষ, এত তাড়াতাড়ি? হ্যালো, বলছিলাম কে আপনি আসেন নাই কেন আজকে? এরকম করলে কিভাবে হবে? ওরা কল করবে, ওরা কিছু সিভি সর্ট করছে এবং আপনার সিভি যখন দিয়েছেন আপনার ডাটাটাও দেখছে, দু একেই কল করবে। ওদের তো ধরেন যারা ইন্টারভিউ নেবে তাদের তো টাইম বা প্ল্যানিং এর একটা ইস্যু থাকে, ওরা আমাকে বলেছে একটু টাইম নিচ্ছে, বাট আপনি কল পাবেন, এর মধ্যেই কল পাবেন। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এখন দেখেন অ্যাড আর সাব দুইটা ফাংশন আমার। অ্যাড স্টুডেন্ট থেকে আমি যদি ওই ফাংশনের দিকে যেতে চাই, ফর এক্সাম্পল আমি এখনো অবজেক্ট ওরিয়েন্টেড এর ওই যে ইস্যুগুলো ওটা নিয়ে এখনো না আসি, মনে করেন এই ফাইলটা আমি যখন এই অ্যাড স্টুডেন্ট ফাইলটাকে রান করাচ্ছি কিছুই হচ্ছে না, না? আমি যদি কোনো একটা ফাংশনকে কল করতে চাই, যে লাইক আমি বলছি অ্যাড ফাংশনকে কল করব, পারবো? অ্যাড ফাংশনকে কল হবে? মনে হয় না অ্যাড ফাংশন কল হবে। কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড, কারণ অ্যাড ফাংশনটা আছে কোথায়? স্টুডেন্ট ফাইলে, আর আমি কল করছি কোথা থেকে? অ্যাড স্টুডেন্ট ফাইলে। এটা পাওয়ার তো প্রশ্নই আসে না। এখন আপনি যদি বলেন যে আমি ক্লাস করব, বাসায় আছি, আমি ক্লাস করতে চাচ্ছি, পারবো ফিজিক্যালি ক্লাস অ্যাটেন্ড করতে? হয়তো অনলাইনে পারবেন, আমাদের ফ্যাসিলিটি আছে, অনলাইনে আপনি পারবেন। এটা আপনাকে তো ক্লাস করতে হলে আগে এখান পর্যন্ত আসতে হবে, দেন না ক্লাসে আপনাকে ঢুকতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন পারমিশন পাবেন, না হলে পারমিশন পাবেন না। যেটা ক্লিয়ার? সো প্রথমে আমাকে লিংক করতে হবে, এর জন্য আগে শিখেছিলাম রিকোয়ার করা, তাই না? তো ক্লাসের ভেতরে স্টুডেন্ট ক্লাসকে আমরা রিকোয়ার করলাম। পরের কাজটা কি? মনে করেন আপনি মারিয়া, তাই না? মাঝার, মারিয়া মাঝারের বাসায় যাবে, বা বলছে যে মারিয়া মাঝারের বাসায় টিভি দেখবে। ঠিক আছে, মারিয়া যদি মাঝারের বাসায় টিভি দেখতে চায়, তাকে কি মাঝারের বাসা পর্যন্ত তাকে যেতে হবে? তারপরে কি গেলেই কি দেখতে পারবে? নক করতে হবে, পারমিশন নেবে, দেন না সে টিভি দেখতে, তাই কিনা? যদিও টিভিটা প্রোটেক্টেড প্রপার্টির মধ্যে। এক্সাম্পল, আমি টিভি দেখার কথা বলছি না, সোফায় গিয়ে বসবে। যে কেউ আসলে তো সোফায় অ্যাটলিস্ট বসতে দেয়, তাই কিনা? সোফায় গিয়ে বসবে। তারপরেও কি তাকে তার বাড়ি পর্যন্ত যেতে হবে, দরজায় নক করতে হবে, পারমিশন দিলে না সে বসতে পারবে। আর যদি পারমিশন না দেয়, যদি বাসায় দাদি থাকে, এ কেন আসছে, হ্যাঁ তেন অনেক কোশ্চিন। ঠিক আছে ভাই, আমি নাই, বাসায় কেউ নাই, বুঝতে পেরেছেন? তো তাহলে কি হবে? সে তো বসতে পারবে না, পারমিশন পেল না, রাইট? সো পারমিশন তো আমাকে পেতে হবে। সো এর জন্য প্রথমে আমাকে কি করতে হবে? ক্লাসের সাথে লিংক করলেই হবে না, ক্লাসের একটা পারমিশন তৈরি করতে হবে, যেটাকে আমরা নরমালি বলে থাকি অবজেক্ট। তো তার আগে আমি ক্লাসের একটা সংজ্ঞা দিই, একটু লিখে ফেলেন। Logical template of a project. Logical template of a project which hold number of methods and properties. Number of methods and properties.
তাহলে ক্লাস কি? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট which hold number of methods and properties. Clear? Okay. এবার আমি ক্লাসের একটা অবজেক্ট বানাতে চাচ্ছি $obj equal new student. এটা হয়ে গেল একটা অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে এখন আমি ফাংশনকে কল করতে পারবো। দেখেন অ্যাডস আপ বোথ পাচ্ছি। আমি যদি পেজ লোড দেই আমাকে কি বলছে? ইন অ্যাড স্টুডেন্ট। তার মানে কি ফাংশনটা পেয়েছে। কার মাধ্যমে পেল? অবজেক্টের মাধ্যমে পেল। অবজেক্টের সংজ্ঞা কি? ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ইনস্ট্যান্স অফ এ ক্লাস is called object. Clear? Instance of a class is called object. এক কথায় কেউ যদি বলে যে অবজেক্ট কি, বলবেন instance of a class or blueprint of a class or permission of a class is called object. অবজেক্ট ছাড়া ক্লাস ফাংশনকে অ্যাক্সেস করা যাবে না। ওকে, সো আজকে আমি এতটুকুই আছি।